আর এটাই আবার রিটার্ন টিকিট। এলিফ্যান্টের জন্য কি আলাদা লাইন, ভারতীয় মাত্র 120টা স্টেপ উঠতে হবে। এখানে ভিডিও করা একদমই বারণ। নিচে দেখেছে জল মতো ডিজাইন করা আছে পাথর দিয়ে ব্লকড। হরি শিব মূর্তি, কিছু না একটা তোপ রাখা আছে। এখানে একটা বিশাল বড় প্রদীপ, মানে আপ অ্যান্ড ডাউন পুরোটা করা যায়। গোল চাকা মতো জায়গাটা দেখ, গোপন সিঁড়ি। বাট আমি এটা জানতাম না, না যেটা সকালবেলা আমাকে নামিয়েছিল স্টেশনের সামনেটা হলো 100 জনের পিছনে লাইন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি দাঁড়িয়ে আছি মুম্বাই আন্ধেরিতে। আমার এই হোটেলটা ছিল হোটেল রেডিয়েন্ট। বেজে গেছে সকাল 9:15। আজকে ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে সিধা বেরিয়ে অটো ধরে আমি যাবো প্রথমে আগে আন্ধেরি স্টেশন। কি রোদ, ঠান্ডাসটা গেছি ভুলে যাতা অবস্থা। আন্ধেরি স্টেশন থেকে আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হবে বাই ট্রেন, যেহেতু আজকে লাগেজ সঙ্গে নিয়ে নিই। আর এই হোটেলেই আজকে স্টেটাকে বাড়িয়ে নিয়েছি। তার ফলে কালকের জন্য ফ্লাইটের টিকিট আপাতত প্ল্যান করছি, কেটে ফেলি। সিধা আগে যাব চার্চ গেট, আন্ধেরি থেকে চার্চ গেট লাস্ট হবে। সকালবেলা ফাঁকা ছিল তো, যার জন্য অটোতে মাত্র 26 টাকা মিটার উঠলে আন্ধেরি স্টেশনে চলে এসেছি। বাট এখান থেকে যাব চার্চ গেট। সকালবেলা খাওয়া দাওয়া বেশি ঝামেলা রাখিনি, ঘর থেকেই বেরোবার সময় রিমা চিরা ফিরা দিয়ে দিয়েছিল, মুসলিও ছিল, তো চিরাটা একটুখানি ভিজিয়ে খেয়ে বেরিয়ে পড়েছি। আজকে প্রথম কাজে লাগবে, প্ল্যানিংয়ে চেঞ্জ করলাম। আর সৌরভের সঙ্গে যাইনি, টিকিটের জন্য লম্বা লাইন। সেটা একবারে চার্চ গেট রিটার্নটাও কেটে নিয়েছি, তাতে 20 টাকা লেগেছে। লম্বা লাইন। আমি আন্ধেরি থেকে উঠেছিলাম প্রায় 9:45 নাগাদ, 10:05 সবে দাদার এসে পৌঁছালো। এটা গ্যালোপিং টাইপের, গ্যালোপিং মানে ফার্স্ট ট্রেন বলে এখানে, আমরা আমাদের ভাষায় বলি গ্যালোপিং। সব স্টেশনে দাঁড়ায় না। তো আমি যাব চার্চ গেট, যেটা লাস্ট হবে। আর একটু ঢুকে প্রথমে একটুখানি ভিড় ছিল, তারপরেই দাদার আসার আগেই সিটও পেয়ে গেছে, বসে গেছে। 10:10 এখন এলাম চার্নি গেট। আস্তে আস্তে করে ট্রেন ফাঁকা হয়ে যাচ্ছে। এটা অনেক বেশি কমফোর্টেবল। ট্যাক্সি গাড়ি যাতেই করো না কেন মোটেই সুখকর হবে না, না পকেটের দিক থেকে না জার্নির দিক থেকে। ঢুকছে চার্চ গেট 10:15, আধ ঘন্টা মনে চলে যাবো গেটওয়ে অফ ইন্ডিয়া। ওখান থেকে আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্টা কেভ। চলো সঙ্গে থাকো। স্টেশন চার্চ গেট। চার্চ গেট থেকে বেরিয়ে বাইরেই শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছিল, 30 টাকা করে নেবে। আর ঠিক একটু পিছন দিকে এরকম বাস পাওয়া যায়, গেটওয়ে অফ ইন্ডিয়া 5 টাকা টিকিট। তো বেরিয়ে ওই ট্যাক্সি পাল্লায় পড়বে না, প্রাইভেট কারের পাল্লা, শেয়ার গাড়ি পাল্লাও পড়বে না। সিধা এরকম বাসে উঠবে। নন এসি এসি দুরকম বাসই আছে। একটু আগে একটা এসি বাস ছেড়ে দিলাম, বুঝতে পারিনি, নাহলে এসি বাসটাতেই উঠতাম। টিকিটটা মোটামুটি রিমা বলে দিয়েছিলাম ওই করে দিয়েছে ওখান থেকে কথা বলে। আজকে রাত্রি 2টোর সময় ফ্লাইট, সকালবেলা 5টা নাগাদ বোধহয় পৌঁছে যাবে কলকাতা। ডিপোটা দেখা যাচ্ছে, ওই ডিপোতে রিপোর্ট করতে হয়। রিপোর্ট করে টাইমিং নিয়ে দাঁড়িয়ে ফের আবার ইন্ডিয়া গেটের দিকে যাবে। আসছে কন্ডাক্টর সাহেব। বাসটা কিন্তু পুরো ইলেকট্রিক বাস। এই ছিল ব্যাটারি বাসটা আমাদের, পিওর ইলেকট্রিক বাস। নামিয়ে দিয়ে গেল আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়ার এন্ট্রেন্স পয়েন্টে। এবার এখান থেকে আমাকে বেরোতে হবে টুয়ার্ডস এলিফ্যান্টা কেভের জন্য বোট নিতে হবে। বাই দ্য ওয়ে, টিকিট মূল্য ছিল এটার মাত্র 5 টাকা। 1.5 কিলোমিটারের ডিস্টেন্স চার্চ গেট থেকে গেটওয়ে অফ ইন্ডিয়ার পর্যন্ত 5 টাকা। এইখানে আমাদের নামাবে, বাসটা ওইদিকে নামালো ওপারে, জাস্ট এপারে চলে এলেই হবে। এখান থেকে এন্ট্রি বলে একটা লেখা আছে, মোস্ট প্রবাবলি এটাই জেটি ঘাটটা। এই হচ্ছে মুম্বাই দর্শনের লিস্ট। এখানে দেওয়া আছে প্রায় 30 পয়েন্ট রয়েছে। এর মধ্যে নাম করা হচ্ছে, যেমন গেটওয়ে পয়েন্ট থেকে শুরু করবে, প্রিন্স অফ ওয়ালস আছে, মেরিন ড্রাইভ আছে, বুট হাউস আছে, এছাড়া জুহু বিচ, ব্যান্ড স্ট্যান্ড, ওয়ার্লি বান্দ্রা সি লিঙ্ক, সিদ্ধিবিনায়ক টেম্পল, সায়েন্স সেন্টার, হাজি আলি। এর মধ্যে মেজরিটিটাই আমার করা হয়ে গেছে বলে আমি আর হতে যাবো না। বাট আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই, নন এসিতে 250 টাকা নেবে, বাসে করে নিয়ে যাবে। আর এসিতে 400 টাকা। 11:30 টাকা স্টার্ট করবে বাস, সন্ধ্যে 6টা অবধি। মাঝখানে আপনি এখানেও এসে থামতে পারেন স্টার্ট টু ফিনিশ, অথবা মাঝখানে অন্য কোথাও যদি নামতে চান সেখানে নেমে যেতে পারেন। ওই বললাম যেখানে ঢুকেছিলাম ওই রাস্তাটা দিই ঢুকে এখানে লাইন দিয়ে টিকিট কাউন্টার আছে, এখানে অনেকগুলো আছে। তো আমি এক জায়গা থেকে কাটলাম শ্রীকৃষ্ণা মোটর বলে, ওদের টিকিট পড়লো 260 টাকা করে, লঞ্চে নিয়ে যাবে
আর এটাই আবার রিটার্ন টিকিট, অতএব এটাকে সামলে রাখতে হবে। এই টিকিটটা দিয়ে আপনি যে লঞ্চে যাচ্ছেন আপনার জরুরি নেই যে আপনার ওই লঞ্চেই ফিরতে হবে, টিকিটটা আপনার সঙ্গে রাখলেই হবে। রিটার্নের সময় যে লঞ্চ আপনি পাবেন দেখালেই আপনাকে নিয়ে চলে আসবে। এখন যেতে হবে 4 নম্বর গেট, কোথায় খুঁজে বের করতে। ওই যে ভদ্রলোক বসে আছে, চশমা হচ্ছিল, তোর কাছ থেকে একটা চশমা নিয়ে নিলাম। চোখটা জ্বালা জ্বালা করছিল, এই রোদের মধ্যে ঘুরে বেড়ানোটা খুব চাপ হয়ে যেত। বেস্ট হলো, মাত্র 100 টাকা। ওইখান থেকে এন্ট্রি পয়েন্ট ছিল, টিকিট কাটার পরেই বাদিকে গেটওয়ে অফ ইন্ডিয়া লঞ্চগুলো যাচ্ছে এখানে। এতক্ষণ এই লাইনে দাঁড়িয়েছিলাম। এলিফ্যান্টের জন্য নাকি আলাদা লাইন, এটা নাকি আলাদা কোথাও কোনো একটা রুটে যাচ্ছে, আমার জানা নেই। এলিফ্যান্টের জন্য লাইন আবার ওইদিকে, এখানে আবার কী অবস্থা কে জানে। ভদ্রলোক সামনে গিয়ে জিজ্ঞেস করে বললো তাই, নাহলে কেলেঙ্কারি হতো। গেটওয়ে অফ ইন্ডিয়া, এখানে রেনোভেশনের কিছু কাজ ফাজ চলছে, এই জন্য কভার আপ করা আছে। একদম সামনে অব্দি যাওয়া যায় না, আগে ভিতর অব্দি যাওয়া যেত। আর এটা সুন্দর জায়গা, জেটি ঘাটের মতো। এই বোটে উঠবো, আর এই বোট থেকে লোক নামছে, আবার এটাই অন্য লোককে নিয়ে যাবে। চলো 11:10, আমার এটা ছাড়ছে করছে, ছেড়েও দিয়েছে। এই বোট থেকে বেরিয়ে গেল, জায়গা থেকে বেরিয়ে গেল, আর এই ভাই আমাদের গেট লাগিয়ে দিচ্ছে। চলো, ফুল সিকিওর। আমি উপরে যাওয়ার জন্য 10 টাকা করে এক্সট্রা টিকিট, মানে টিকিটও নয়, 10 টাকা করে দিলেই নিয়ে নিচ্ছিল। আমি যাবো না, এখানেই বলছি। সিগাল পাখি সব লাইন দিয়ে প্রচুর আছে, সবাই 10 টাকা দিয়ে উপরে চলে যাওয়ার জন্য বেশি খুশি, উপরে চলে গেছে। এখানে খুব মিডিয়াম লোকই রয়েছে, অল্প লোকই রয়েছে। আর দেখো জল ছেঁচে বেরোচ্ছে। বাই দ্য ওয়ে, ইনফরমেশনের জন্য বলে রাখি, এটা কিন্তু আরব সাগর, আরবিয়ান সি, আমাদের বঙ্গোপসাগর কিংবা ভারত মহাসাগরও নয়। এটা ভারতবর্ষের পশ্চিম দিকের তট। এটা একটা বৃহত্তর পোর্টও বটে। আচ্ছা, বিচে সমুদ্রের মাঝখানে এই পার্টিকুলার জায়গাটার নাম কি এবং কী কাজে লাগে আমার কোনো আইডিয়া নেই। যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভারতীয় তটরক্ষক মানে ইন্ডিয়ান কোস্টাল গার্ড। চলো, মুম্বাইয়ের মতো জায়গাতে ঘুরতে এসেছি, সি বিচে আছি, স্টিমারে আছি, বাট এখানে আমার এক ভাইয়ের সঙ্গে দেখা গেল। বেটা নাম বলো। হ্যাঁ, শঙ্কর পাল। আচ্ছা, কোথা থেকে? কোথায়? হ্যাঁ, আচ্ছা, এখানে কত বছর? ও বাবা, তা এখানে কেন কাজ করতে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তা এখানে থাকা হয় কোথায়? ও বোটে খাওয়া দাওয়া করে। বাড়ি ফাড়ি যাওয়া হয়? বছর একবারে যাও পুজোর সময়? ও, এই একটা জাহাজ, এটা নেভি সিল, ফাইটার বাহিনী বলতে পারেন। ভাইয়ের কাছ থেকে প্রচুর ইনফরমেশন পাচ্ছি। বলছে ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা নাম হচ্ছে ভূতচর, নর্মাল পাবলিক এখানে অ্যালাউ নয়। আর এই আমাদের এলিফ্যান্টা কেভটাকে আমরা জাস্ট ডান দিকে রাখছি, ওখানে আমরা গিয়ে ল্যান্ড করব। 12:10। চলো, পুরো 12:10 এসে পৌঁছেছি এলিফ্যান্টা আইল্যান্ডে। তো বোট থেকে নেবেই আমাদের বাদিকে ওই রাস্তাটা ধরে যেতে হবে। তো এখান থেকে দুটো শশা নিয়ে নিয়েছি, একটা শশার দাম বলছে 30 টাকা, দুটো মিলিয়ে বলছে 50 টাকা। এলিফ্যান্টা যাওয়ার জন্য মিনি ট্রেন সার্ভিস টিকিট নিয়ে নিয়েছি 15 টাকা দিয়ে। ওই ট্রেন আসবে, মিনি ট্রেন, সেটা দিয়ে যাওয়া এবং আসা এই টিকিটেই টোটাল জিএসটি নিয়ে 18 টাকা। তো এই মিনি ট্র্যাক রেলের ছোট ন্যারো গেজ লাইনের মতো করা আছে। তিন মিনিটের মতো লাগলো বোধহয়। ঘুর করে চলে এলো একটা গেটের সামনে। গ্রাম পঞ্চায়েত ঘাড়াপুরি জায়গাটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত
ঢুকেই টিকিট কাউন্টার, যেটা মাত্র 5 টাকার টিকিট। গেটের বাইরেও বিভিন্ন রকম স্টল আছে। এন্ট্রি গেটের টিকিট কেটেও আপনি ভিতর থেকেও জিনিসপত্র কিনতে পারেন। সামনে প্রচুর হাঁটাহাঁটি আছে জানি, আর রোদও আছে চড়ায়। তো দিদির কাছ থেকে জলের বোতলটা কিনে নিলাম 20 টাকা। পুরো 1:45 বাজে অ্যাকচুয়ালি। এই হচ্ছে চড়াই শুরু। মাত্র 120টা স্টেপ উঠতে হবে, তবে আমরা মেন কেভ এরিয়াতে ঢুকতে পারবো। ওখানে কি কি আছে চলো একটা একটা করে, আমিও জানি না, দেখতে থাকবো আর তোমাদেরকে দেখাতে থাকবো। এগুলো এরকম একটা করে সামান্য উঁচু, অনেকটা করে স্লোপ করে ল্যান্ডিং করা আছে। পরে অবশ্য চড়াই বাড়বে, বাট যারা একদম যেতে পারবেন না বলে মনে হচ্ছে তারা নিচে ডলি সিস্টেমও আছে, ডলিতেও আসতে পারেন। তো ওই সামনে যে পাড়াওটা দেখা যাচ্ছে ওটা অবধি 100 সিঁড়ি একেবারে উঠে চলে এসছে। নিচ থেকে সব লোকজন উঠে উঠে আসছে। আরও ওই দূরে নতুন ব্রিজটা দেখা যাচ্ছে, সমুদ্রের উপর সমুদ্রও দেখা যাচ্ছে, বাট প্রচণ্ড ঘোলা হয়ে গেল, সেই জন্য পুরো এন্টায়ার সিঁড়ি রাস্তাটায় এরকম ভর্তি, দুদিকে স্টল রয়েছে সব রকমের, আর এরকম মাথার উপর ছাউনি করা আছে। বর্ষায় কতটা কি হেল্প হচ্ছে জানি না, ছাউনিটাতে মারাত্মক হেল্প হয়ে যাচ্ছে। চড়তে হাঁপিয়ে গেছি, তবে প্রচণ্ড গরমে ঘাম হচ্ছে, হিউমিডিটিটা মারাত্মক। একটাও বাজেনি, কম আছে, 15 মিনিটের কম সময় চলে এসেছি উপরে। এলিফ্যান্টা কেভস এদিকে, আর এদিকে কানান হিল। দেখি দুটোই যাবো। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই এভাবে স্টিলের মতো করে দেখছি। বাই দ্য ওয়ে টিকিটের জন্য নিল অরিজিনাল শিব মন্দির, এটা শিবলিঙ্গ রয়েছে ভিতরে। শিবজির অর্ধনারীশ্বর রূপ, নিচে নন্দী। শিবলিঙ্গ, শিব মূর্তি দেখেছো, শিবের উপাসনা কেন্দ্র। ওখানে বাইরে যা যা ডিপিকশন আছে সবই শিব, পার্বতী, ব্রহ্মা, বিষ্ণুকে নিয়ে। ওম নমঃ শিবায়। এখানে ভিডিও করা একদমই বারণ, ফটোগ্রাফিতে শুধু স্টিল ফটো অ্যালাউ। আমি মানে বুঝলাম না, যার জন্য কিছু এখানে বলতে পারছি না। এর বাইরে আর কিছু বলতে পারবো না, শুধু কিছু ভিডিও তুলতে পারবো হয়তো, তাও অনেক চালাকি করে তুলছি। দেখো আবার একটা শিব মন্দির। এই গুহার মধ্যে আর কিছুই নেই, পুরো শিব। নিচে দেখেছো জল, সব ভেঙে চলে দিয়েছে। শিবের অন্ধকাসুর বধের কাহিনী। এখানেও শিবলিঙ্গ, পুরোটাই শিবের মন্দির। এখানে বাঘ ছালের মতো ডিজাইন করা আছে, পাথর দিয়ে বানানো, ভাবো বাঘের মূর্তি মতো করা আছে। এটা আরেকটা গুফা। এখন আপাতত কিছু নেই গুহাগুলোতে, দাগ পড়ে যাচ্ছে। কিছু একটা ছিল, ভেঙে চুরে বের করে নিয়েছে, ফেলে দিয়েছে। দেখো এই একটা গুহা, ওইদিকে আরেকটা গুহা। পুরোটা একটা বড় মন্দির বা গুহার গেট ছিল। কি করে বুঝতে পারছি, দেখো অবধি হাত যায়নি। এখানে মূর্তি বানানো ছিল, সেগুলোকে ভেঙেছে, এখন দেখতে পাথরের মতো লাগছে, বাট এখানেও মূর্তি ছিল পরিষ্কার, পুরো ভেঙেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো। আর এখানে ভিতরে বাকায়দা কোনো গুহা টুহা ছিল না, এখানে বেদি ছিল। স্ট্রাকচার দেখে তো মনে হচ্ছে শিব মূর্তি ছিল, শিবলিঙ্গই ছিল। আর এই পিছনে মূর্তি ছিল, চিজেলিং করা হয়েছে এখানে, ওদিকে ওইখানে। এগুলোকে পুরো চিজেল দিয়ে কেটেছে, মানে এগুলো ভাঙতেও অনেক দিন লেগেছে। ওই দেখো পরিষ্কার দেখতে পাই, চিজেলিং করা হয়েছে, যা মূর্তি দাঁড় করানো ছিল সমস্তটা ভেঙে নামিয়েছে। কত বড় জল্লাদ হলে এই কাজটা করতে পারে। এটা আরেকটা গুফা। ভাই সবগুলোর একই অবস্থা, প্রত্যেকটা জায়গা ভেঙে চুরে রেখে দিয়েছে, দেখতে আর ভালো লাগছে না। 2:15, লেটস মুভ আউট। রোদও চড়ছে আস্তে আস্তে,
হনুমানজির ভক্তরা মহা ঝামেলা পাকাচ্ছিল। আমি জলের দুখানা বোতল দিয়ে দিয়েছি, নিয়েও নিয়েছে, জলের চাপায় দিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে খেয়ে ফেললো। জানে জলে। এটা আরও একটা গুহা, এখন নাকি প্রায় 9টা গ্রহ আছে। চলো দেখা যাক ভিতরটা কতটা কি আছে। কোথায় এলাম রে বাবা? ব্লকড। হরি শিবমূর্তি, ওম নমঃ শিবায়। এখানে শিবলিঙ্গ রয়েছে, পুরো চারধারে পেরিফেরিটাকে ভেঙেছে। আর একটা কোনো বেদি ছিল, তার উপরে কিছু একটা বসানো ছিল, সেটাকেও ভেঙেছে। এই সাইডের পুরোটাকে ভেঙে এখানে টুকরো টুকরো করে সব পাথরের মতো করে ভেঙে ফেলে দিয়েছে। এখানে রীতিমতো সিঁড়ি ছিল, আর এটা মোস্ট প্রবাবলি আন্ডারগ্রাউন্ড কিছু একটা ব্যবস্থা আছে এখন, মানে আরও ডেপথে আছে। সাইডটা মাটি দিয়ে বালি দিয়ে ভরে দিয়েছে। স্ট্রাকচারটা দেখে বোঝা যাচ্ছে। ইভেন ওইখানে কিছু মূর্তি জায়গাও রয়েছে, দেখাও যাচ্ছে, বোঝা যাচ্ছে একটা মূর্তি ছিল, এটাকেও ভেঙে উড়িয়ে দিয়েছে। ইনফরমেশন দিয়ে রাখি ছোট্ট করে ক্যামেরা রিজিয়নে যাওয়ার আগে, এখানে না ঢোকার সময় গাইডরা ধরবে, 2000 টাকা 1500 টাকার নিচে কথা বলবে না, কিছু নেবেন না, চুপচাপ চলে আসবেন, ভিতরের দিকে চলে আসবেন। ভিতরে এসে সিকিউরিটি গার্ড আছে প্রচুর, ওদের মধ্যে অনেকেই চুপচুপ করে এক সাইড থেকে গাইডের কাজ করে এবং 50-100 টাকায় কাজ করে নেবে। আপনার কাজও হয়ে যাবে গাইডের, ওদেরও 50-100 টাকা হয়ে যাবে। এলিফ্যান্টা কেভস ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট, এটা মানে এএসআই আন্ডারে থাকে এটা। এবার যাবো ক্যানন হিল। ও সামনে বড় ক্যানন দাঁড়িয়ে আছে কিন্তু। আচ্ছা, যদি কারোর খিদে পেয়ে থাকে, ভালো জায়গায় খেতে চাও, তাহলে এমটিডিসি চালুক্য রেস্টুরেন্টও দেখতে পারো, ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। আমরা একটা ঘুরে আসি, তারপর দেখছি। এটা কিন্তু বেশ খাড়াই, হালত টাইট। যারা একটু বয়স্ক অথচ মনোযোগ আছে, তারা এরকম এখান থেকে লাঠি পাওয়া যায়, এদের থেকে নিয়ে যেতে পারেন। काठी का क्या लेते हैं? क्या लेते हैं? पैसा नहीं देने। ओ पैसा नहीं देना का? आने के टाइम कुछ मेरे दुकान से लेना पड़ेगा। बस ठीक। তো বলছে তো দোকান থেকে কিছু কিনলেই হবে, ওর কাছে কাঠি থাকে। জলের বোতল 30 টাকা নিল, বাকিটা রেখে দাও, আমি বয়ে বয়ে নিয়ে যাবো না, উপরে বাদরগুলো নিয়ে নিচ্ছি, ওর কাছে রেখে আমি চলে যাচ্ছি, আসার সময় এসে নিয়ে চলে যাবো। ওরে বাবা, চলো কি খাড়াই রে বাপরে বাপ। শর্টকাট মারো। হ্যাঁ বাপরে, যত করছি হাওয়া কি, যদিও বর্ষাকালটা এখানে নাকি বন্ধ থাকে। আরে বাপরে, পৌনে 3টে বেজে গেছে। এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, কোনো ফোনে কোনো নেটওয়ার্ক। পিছনে রাস্তা দেখতে পাচ্ছ, পুরো ক্রমশ আস্তে আস্তে আপিল হচ্ছে, জঙ্গলের দিকটা আস্তে আস্তে করে একটু পাতলা হচ্ছে। লাস্ট বোট 6টা, মানে 6টার সময় সন্ধ্যেবেলা এখান থেকে লাস্ট বোট ছেড়ে যায়। ওই নিচের থেকে উপরে উঠে এসছে, দাম পড়ে গেছে। উফ, একদম খাড়া পাহাড়ি সিঁড়ি, কিছু না একটা তোপ রাখা আছে, ক্যানন রাখা আছে, সেই জন্য ক্যানন হিল বলে। এই সেই রাস্তাটা দিয়ে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে, চারিপাশে পুরো পাহাড়ি জঙ্গল, এদিকেও নিচেও, পড়লে আর দেখতে হবে না, পুরো পাহাড়, জঙ্গলের মাঝখান দিয়ে ছোট পাথুরি রাস্তা, সারা পাহাড়ি চড়াই। নিচে আসার সময় আচ্ছা ছেলেগুলোকে দেখলাম, অল্প হয়ে ছেলে মেয়েগুলোকে বসে বসে হাঁপাচ্ছে, এবং আমি যে লাইনে আসছিলাম সেই সঙ্গে এখানে টাওয়ার চলে এসেছে, এই দেখো বসে পড়ছে। আমরা একটা জিনিস নিচে দেখে এলাম, ছেড়ে এসেছি, বাট এর উপর একটা, এখানে একটা বিশাল বড় বোধিবৃক্ষের মতো গাছ রয়েছে, তো তার পাশ দিয়ে দেখছি রাস্তা রয়েছে। এসছি যখন একটু দেখনা তো বানতা। এই পাথরগুলো বহু পুরনো পাথর, বহু পুরনো পাথর, কেউ কোথাও নেই। বাপরে, মোটামুটি টপে চলে এসেছি, বাট এখান থেকেই যথেষ্ট ভালো ভিউ পাওয়া যাচ্ছে অলরেডি। ওইখান থেকে উঠে উঠে আসছি, আর এই পুরো সারাউন্ডিংটার ভিউ, বাপরে বাপ। এখানে একটা চড়বার জায়গা আছে, দেখি উপর থেকে কিছু দেখা যায় যদি। আর ওই ভিউটা দেখতে পাচ্ছ, ডক সাইডগুলো, হ্যাঁ এই দেখো ক্যানন হিল বলে যেটা বলছিলাম,
মজার ব্যাপার হচ্ছে আমি যে এখান থেকে দেখালাম, যে এসে দেখাচ্ছি, ওই জায়গায় একটা ক্যানন রয়েছে, এটা তারও থেকে উঁচুতে। আর এখানেও একটা বড় বিশাল ক্যানন রয়েছে। আর কি জায়গা করে রেখেছে দেখো, দেখলে ভয় করবে। পুরো বেস ফেস বানিয়ে, পুরো বেসমেন্ট বানিয়েছে জায়গাটা ফ্ল্যাট করে। শুধু তাই নয়, এর মধ্যে গুপ্ত কোনো রাস্তাও আছে এখানে অবধি পৌঁছানোর, শর্টকাট। এই হ্যাঁ, ঠিক যা ধরেছি, এগুলো কোথাও দেখতে পাবে না, কেউ দেখাবে না। এই দেখো ক্যানন হিলে, এই এখানে বড় ক্যাননটা। আর সত্যি বড় কথা, লিভার লাগানো, খেয়াল করেছো? লুক এট দ্য স্ট্রাকচার। হ্যাঁ, লুক এট দ্য স্ট্রাকচার। এটা পুরো লিভার সিস্টেম। কি সলিড, মনে হচ্ছে পুরো পাথরের উপর দিয়ে হাঁটছি। কি মেটালের জিরে বাবা। ওপেন এয়ারে পড়ে থাকে, ঝড় জল বৃষ্টি সব হচ্ছে, এক ফোঁটা রাস্ট লাগেনি। ও মাই গড। আর এইখানে লিভার সিস্টেম করা আছে পুরো, মানে আপ অ্যান্ড ডাউন পুরোটা করা যায়। প্লাস এই যে গোল চাকার মতো জায়গাটা দেখছে সারফেসটা, এটা ঘোরে, এটা ঘুরিয়ে ডিরেকশনটাকেও চেঞ্জ করা যায়। মানে আজকে এদিকে আছে, তো যদি মনে হয় এদিক থেকেও করতে হবে কাউকে শ্যুট, তো ওইদিকেও শ্যুট করানোর জন্য পুরো ডায়াগ্রামটাকে ঘোরানো যাবে। বুঝতে পারছো? দেখো এবার, দেখো এবার একটা মজার জিনিস দেখাই। এই যে এতখানি হাইট, যে রাস্তা দিয়ে উঠে এসেছি সেই রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার জায়গা কোথাও নেই, বাট এখানে লুকোনো রাস্তা রয়েছে। এই দেখো সিঁড়ি রয়েছে, গোপন সিঁড়ি, যেটা সিধা নিচে পাহাড়ের কাছে চলে গেছে। রোদে আমার গা পুড়ে যাচ্ছে, বাট আমি এতটাই অবাক যে না দেখিয়ে থাকতে পারছি না। একটু এখান থেকে গোপন সিঁড়ি দেখতেই পাবে না কেউ, পাহাড়ে ওই সাইড থেকে কেউ যদি আসে এটাকে বুঝতেই পারবে না, দেখতেই পাবে না। ঠিক আছে, এখানে গোপন সুড়ঙ্গ রয়েছে। একা সাহস হচ্ছে না, তাই নাহলে যেতাম একবার। ওইখানে তো সুড়ঙ্গগুলো রয়েছে নিচে যাওয়ার জন্য, আর সুড়ঙ্গে মনে হচ্ছে হাওয়া পাস করার জন্য এখানে এয়ার ইনটেকের জায়গাও রয়েছে, সেটাও হিডেন। মার্ভেলাস। আর নিচ থেকে কত লোক বলছে দূর কিছু দেখার নেই, একটা ক্যানন ছাড়া কিছু নেই, হ্যান না তেন না। নয়, ওরা অবাক হতে জানে না, আর না হলে আমি সব কিছুতেই অবাক হই। কি করব, ছোট্ট বুদ্ধি ছোট্ট মাথা, তো যাই দেখি তাতেই অবাক হই, আশ্চর্য হই। আর তোমাদের দেখাই, বোর হলে বলো, আর কি করবো। ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিও। মাই গুডনেস, চারিদিকে সমুদ্র, বম্বে দেখা যাচ্ছে, বুঝতে পারছো? আমার আগে পিছে কেউ নেই, ফাঁকা, আমি একা ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি এখানে। বাবারে, ও মাই গড। আর ওই দূরে গেটওয়ে অফ ইন্ডিয়া, বম্বে, ওইদিকে মুম্বাই, টাটা। চলো নেমে এসেছি, নিচেও ঠিক সেম স্ট্রাকচারে আরেকটা জিনিস তৈরি করা এরকম, মানে এটা অন্য ডিরেকশনে। চলো ওখান থেকে নেমে চলে এসেছি, আর এতটা ঢাল মনে হচ্ছে রীতিমতো দৌড়ে এসেছি। এখানে এসে দাদা, এখানে নিম্বু পানি পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, জলও পাওয়া যায়। আমি একটা নিম্বু পানি নিয়ে নিয়েছি, এই গ্লাস 20 টাকা দাম। প্রায় 3:30 বাজে, মাথার উপর সূর্য দেখতেই পাচ্ছ। ফিরতি পথে লেবুর রসের টনি খেয়ে নিয়েছিলাম, লেবুর জল। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে অত গরম না, 1-2 মিনিটের পাচ্ছি না। আর অনেক বেলা হয়ে গেল কিন্তু, হ্যাঁ তাই কি করবো বস, আমি না ওই বুড়ি ছুঁয়ে আসতে পারি না, আর ওই সেলফি তোলার বাতিক আমার নেই, নিজেকে এত ভ্যালুয়েবল মনেই হয় না। আমি একজনকে দেখলাম, শিবের লিঙ্গ খণ্ডন করা হয়েছে জায়গাটা থেকে, সেই বেদিটা রয়ে গেছে খণ্ডন করা, যে এতটা মশগুল ছবি তুলবো বলে একজন ওর উপরে বসে নিয়ে ছবি তুললো। কি বলা যায় বলুন তো, কি মনে আসে বলতো। ও নামতে নামতে প্রায় 4:10 চলে এসছে এক জায়গায় খেতে, জায়গাটার নাম মাহেশ্বরী রেস্টুরেন্ট। সেখানে খেয়ে দিয়ে একবারে লঞ্চে উঠবো। তো আজকের মতো মোটামুটি মুম্বাইতে দর্শন কমপ্লিট আমার। তা আমি বলে দিয়েছি এগ বিরিয়ানি, ঝাল ছাড়া বলে দিয়েছি। তো এই এগ আর বিরিয়ানি বলছে, যেটা ভেজিটেবল জিরা রাইস, ওকে বিরিয়ানি বলছে। আন্ডা দিয়ে বিরিয়ানি 170 টাকা। 4:10 খাওয়া তো হয়ে গেছে। বলছিলাম ভাই ভিনা জাল দিয়ে বানাস, তো ঝাল ছাড়া আলাদা করে বানিয়েছি। তাতেই আমার 14 গোষ্ঠীর নাম মনে পড়ে যাচ্ছে। নর্মাল যেটা জিভ জড়িয়ে যাচ্ছে, নর্মাল যেটা বানাতো দিত, সেটা খেলে কী দুর্দশা হতো আমি বুঝতে পারছি এখন। এই কোন উপকূলের লোকজনরা প্রচণ্ড ঝাল খায়। যারা উঠতে পারবেন না তাদের ধরনের ডুলি পাওয়া যায়, সিটিং প্রাইস জানি না, কথা বলে নিতে হবে। জাস্ট একটা ট্রেন এইমাত্র নিচে দিয়ে গেছে, তাই জন্য এখন ওয়েট করতে হবে।
চলো 6:10 অবশেষে ট্রিপ হলো কমপ্লিট। আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার ডকে ল্যান্ড করে গেছি। 6:10 হতে চললো। ভাই চার্চগেট স্টেশনের জন্য বাস ধরবো, তার জন্য একটা লম্বা লাইন। আগেটা ছেড়ে দিয়েছিলাম, পরেরটা ধরছি আর কি। এটাও এসি বাস, নন এসি ব্যাটারিটা নিয়েছিল 5 টাকা সকালে, এসির জন্য 6 টাকা, 1 টাকা বেশি। 6:12 হয়ে গেছে, 1.5 কিলোমিটার রাস্তা মোটামুটি চার্চগেট স্টেশন পৌঁছাই। বাসটা এসে দাঁড়ালো, সরকারি বাস। টিকিট চেকার কিন্তু চেক করলো না। ওরা এসে থাকবার পর এখানে আলাদা সরকারি কিছু লোক ছিল যারা বাসের টিকিটটা চেক করলো, ইভেন প্রত্যেককে। 6:30 বাজে ওইদিকে একটা নর্মাল ট্রেন দিত, বাট আমি চার্চগেট থেকে এসি ট্রেন পেয়ে গেছি। আমার রিটার্ন টিকিট কাটা ছিল, টিকিট কাটতে গিয়ে সময় নষ্ট করতে হলো না। ট্রেনটি যথেষ্ট ফাঁকা। 7:05 জাস্ট আন্ধেরি স্টেশন পৌঁছালাম। আমি যে ট্রেনটাতে করে এসেছি ওটা অ্যাকচুয়ালি এসি ট্রেন, ওর ভাড়া কিন্তু আলাদা, ভাড়া হচ্ছে 90 টাকা। বাট আমি এটা জানতাম না, না জেনে উঠে পড়েছিলাম। রিটার্ন টিকিটটা ছিল আমার কাছে, যদিও আমি এটা না জেনে করেছি, বাট আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখলাম, ভুলেও এই ধরনের ট্রেনে বিনা টিকিটে উঠবেন না। ভাই 7:30 বেজে গেছে, আমি আবার আন্ধেরি স্টেশনের কাছে চলে এসেছি। বাট আমি একটা ব্লান্ডার যেটা করেছি, পাশেই আকাশ রেস্টুরেন্টের নাম শুনেছিলাম, যাই হোক, তো আকাশ রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। খিদেও পেয়েছে, একটু খেয়ে নিই ভাবছি, রাতের খাবারটাও নিয়ে নিই। রাত্রি 2টোর সময় ফ্লাইট আমার, তো ন্যাচারালি 11:30-12টার মধ্যে বেরিয়ে যেতেই হবে। খাওয়া দাওয়াটা এখনই একবারে নিয়ে রুমে ঢুকে যাই। যে কোনো হোটেলে যখন থাকবেন সেই হোটেলের কার্ড একটা অবশ্যই সঙ্গে রাখবেন। এখন আমার যেটা হয়েছে, আমি হোটেলে কোনো কার্ড রাখিনি, নাম্বারও রাখিনি, তার ফলে কোন দিকে যেতে হবে আমি কাউকে বোঝাতে পারছি না, ড্রাইভারকেও নয়। বাট আমি মোটামুটি এই জায়গাটায় সকালবেলা আমাকে নামিয়েছিল স্টেশনের সামনেটা, এর ভিতরে ঢুকে কিছু খেয়ে দিয়ে নিই, দরকার বলে কিছু প্যাকিং করে নিই। 8:30 বেজে গেল, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আন্ধেরি ইস্টে তো ঠিকঠাক নেমেছিলাম, আবার অনেক কষ্টে অন্য একটা ফোন থেকে কালকে ড্রাইভারটাকে খুঁজে বার করে ফোন করলাম। ওর কাছ থেকে জানতে পারলাম হোটেলটার নাম হোটেল রেডিয়েন্ট, আর শহর রোডের উপরে। ওটা খাবারের কোয়ালিটি বেশ ভালো, আর রেটও খুব রিজনেবল। ধোসাটা নিল 60 টাকা মশলা দিয়ে, আর উত্তপমটা নিয়েছি 80 টাকা। খাবারগুলো পরিবেশনও করে কলা পাতায়। ভাই একটা কথা আমি গত 5-7 দিন ধরে থেকে যা বুঝলাম, মুম্বাইকাররা, মুম্বাইতে যারা থাকে, ইনফ্যাক্ট হিন্দু, মুসলিম, গুজরাটি, মারাঠি, দ্যাট ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটা লোক না অসম্ভব মিশুকে, অসম্ভব হেল্পফুল, এত যেচে উপকার করবে, ট্যুরিস্ট ফ্রেন্ডলি, দারুণ লেগেছে কিন্তু আমার। মানে ওরা সবসময় প্রত্যেকটা লোক একই কথা বলছিল, অতিথি দেবো ভবা। সিরিয়াসলি প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা অতিথিকে ওরা দেবের মতোই, মানে এত কর্পোরেশন করে, ভাবার অতীত। 8:15 বেজে গেল, এখানে এইভাবে কেউ যেতে চাইছে না। অবশেষে শেয়ারে গেল 25 টাকা সিট। পুরো 8:30 বাজে, অবশেষে ঠিকঠাক জায়গায় নামিয়েছে অটোওয়ালা। তো এখন সিধা আর কোনো কাজ নেই, ফাইনালি প্যাকিং করবো, প্যাকিং করে একটুখানি রেস্ট নেবো। পুরো 11:30 বাজে, কমপ্লিটলি রেডি, ভালো করে স্নানও করে নিয়েছি, করে ফ্রেশ ট্রেশ হয়ে ভেবেছিলাম উত্তপমটাকে নিয়ে বয়ে বেড়াবো। ঠিক 5 মিনিট লেগেছে, খেয়েও নিয়েছি, ঝামেলাই হাঁটিয়ে দিয়েছি। ঝোলা নিলাম, আর ওই বড় ব্যাগটা তো বাইরে পাঠিয়ে দিয়েছি, ও একটা অটো ডাকতে গেছে, অটো ধরবো, 10-15 মিনিটে পৌঁছে যাবো এয়ারপোর্ট। বাই বাই মুম্বাই। প্রত্যেকের হসপিটালিটি খুব ভালো লেগেছে, ডেফিনেটলি কাম এগেন, তবে শীতকালে। চলো, বেরিয়েই পেয়ে গেছি একটা অটো। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাপ রে বাপ, 1:10 হয়ে গেছে। অবশেষে ব্যাকড্রপ কমপ্লিট, সিকিউরিটি চেক কমপ্লিট, কিন্তু এর মধ্যে যা ঘটলো বলছি। দুটো 40, তাহলে তো আমি বোকামো করি, আমি জানি 2টো, এখন দেখছি এটা 2:40-এ ছাড়বে। এটা তো লম্বা গল্প, অনেক দেরি। 2টো জিনিস বলতেই হচ্ছে। প্রথম কথা হচ্ছে বম্বে ডোমেস্টিক এয়ারপোর্ট জঘন্য, খুব ভালো ডেকোরেশন হতে পারে, বাট পাবলিক কনভিনিয়েন্সের জন্য প্রচণ্ড বাজে। ভাই 51 গেট হচ্ছে একদম লাস্ট এন্ড, আর কোথায় প্যাকেজ ড্রপ, কোথায় সিকিউরিটি চেক, ওখান থেকে কিছু না হলো বোধহয় 2 কিলোমিটার হেঁটে ফেলেছে। না আছে এসকেলেটার, না আছে এলিভেটার, নাথিং, হেঁটেই যাচ্ছি। বাট আমি একটা জিনিস ভুল যেতাম, ভেবেছিলাম এটা 2টোর সময় ছাড়বে, তখনই আমি টাইমটা দেখলাম 2:40। তাহলে তো প্রচুর এক্সট্রা টাইমে এসে দাঁড়িয়ে আছি, বা এসব 1:25।
ব্যাগেজ ড্রপ করতে গিয়ে প্রথমবার এত রকম ঝামেলায় পড়ে গেলাম আমি। ব্যাগেজ ড্রপ করতে গেছি, দেখাচ্ছে 18 কেজি ওজন, আর অ্যালাউড হচ্ছে 15 কেজি। আর এদিকে আমার মাথায় হচ্ছে 2টোর সময় ছেড়ে দেবে ফ্লাইট। তখন অলরেডি 1:45 বাজে। সিকিউরিটি চেকে এটা সবথেকে বাজে জিনিস হলো ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল সব কটা সিকিউরিটি চেক একই জায়গায় হয়। আরে ভাই রে ভাই, কার প্রায়োরিটি আছে কার নেই কিছু বোঝার দরকার নেই, সব কটা একসঙ্গে করাচ্ছে। অন্তত কিছু না হলো 100 জনের পিছনে লাইন লেগেছিল, আধা ঘন্টার উপরে ওখানে গেল। ওভারওয়েটের জন্য কি হলো, বললো 3 কেজি এক্সট্রা ওজন আছে। আমি 3 কেজির জন্য এক্সট্রা কত পয়সা লাগবে? 1650 টাকা কেজি মানে দিতে হবে। তাহলে হোক ছেড়ে দিন। আবার ওটাকে খুলে বের করে লাগেজ কমিয়ে কিছু হ্যান্ড লাগেজে নিলাম, কিছু হাতে নিলাম, যা করে আবার একবার ওজন করলাম। ফের দেখি এখনও 1 কেজির উপরে বেশি। আবার খুললাম, আমি এখনও দম নিতে পারছি না। এরপরে 2বার সুটকেসটাকে খুলেছি, খুলে ওয়েটটাকে কমিয়েছি, কমিয়ে নিয়ে ফের লোড করেছি। ফের ওখান থেকে তো বেরিয়ে গেলাম। বেরিয়ে সিকিউরিটি থেকে কী লম্বা লাইন রে ভাই, পাগল করে ছেড়ে দিয়েছি। 2:40 ফ্লাইট শিডিউলেই রয়েছে আপাতত, নো ডিলে। আর ঠিক 2টো বাজে এখন বোর্ডিং চালু। 2টো বাজে ফাইনালি সিট পেয়ে গেছি, বসে যাচ্ছি।